যাদের কাদের কাছে বাসা আপনাদের জন্য পজিটিভ আরেকটা কোশ্চেন মাল আছে থ্যাংক ইউ তো ওয়েট না করে কোঅর্ডিনেটর কাছে চলে গেলে পরে আপনাদের জন্য বেটার হবে তারা ওয়েট করতেছে আজকে লাস্ট ডে দাম বেশি স্যার রোগের সামনে মানুষ হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো বলতেছি আজকে লাস্ট দিন তো আপনারা সুযোগ মতন চলে যান ক্লাস করে যেতে পারেন না করেও যেতে পারেন ইজি হবে হ্যাঁ বলেন আমাদের হচ্ছে ল্যাবে যে প্রবলেমটা মানে করাইছিলেন হ্যাঁ ওটা কি আমরা থিওরিতে দিতে পারবো ইন্টারনেটে দিতে পারবেন দাও আমি পছন্দ করবো না আর কি দিতে পারেন আপনার জন্য ডেডিকেটেড ওয়েবসাইট বানাই হচ্ছে শর্ট করে আসতো সব কি না 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 ভেঙে মুখস্থ না এটা থেকে আরেকটু বেকার করা যায় কিনা এটা তো অল্প একটু সময় করা একটু পুষে দেন ওপেন সোর্স ওপেন সোর্স ওকে তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম প্রবলেম আইডেন্টিফিকেশন ঠিক আছে যে একটা প্রবলেম যে আসলে প্রবলেম এটাকে আসলে আইডেন্টিফাই করা তো সেটা কি সবাই বুঝতে পারছেন কারো কোনো কনফিউশন আছে হ্যাঁ ফার্স্ট ক্লাস করছেন ল্যাব করছেন কোনো কিছুই করেন এই কারণে আপনার কাছে প্রবলেম প্রবলেম মনে হচ্ছে এবার আপনাকে পাঁচতলায় ডাকতেছে ভাই তো আমাদের প্রবলেমটা যেহেতু আমরা ফিল্টার করে ফেলছি যে আসলে আমরা কোন কোন প্রবলেমকে আসলে সলভ করতে চাই সেটাকে আমরা ফিল্টার করতে অলরেডি পারি সবাই পারেন পারেন না কেন আরে তো এটা শিখে ফেলবেন ঠিক আছে যে প্রবলেমটাকে আসলে কোনটা ও আচ্ছা আপনার তো ক্লাস ওয়ার্ক নাই আপনি যদি টাকা পয়সা পান ইউটিউব অ্যাকাউন্ট থেকে বাগটাক দিয়ে দেন। তো আজকের যে পার্টটা হচ্ছে আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করলাম এখন প্রবলেমটা নিয়ে সলভ করতে বসবো তো সলভ করতে পারলে যে যে পার্টির সাথে আমাদের বসতে হবে আপনার স্টেক হোল্ডারের কথা মনে আছে স্টেক হোল্ডারের সাথে কিভাবে বসবো কি কি নিয়ে বসবো এবং কিভাবে আসলে ডকুমেন্ট গুলা করবো লিখিত রাখবো সেই জিনিসগুলো নিয়ে আসলে আজকের লেকচার বুঝে গেছে ওকে তো সবার প্রথমে আমাদের দেখতে হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা তো শুনছেন মনে হয় এটা কি জিনিস এই টপিকটা তো অনেক নতুন আগে কখনো আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুনি নাই তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে করে হ্যাঁ এই টেকনোলজিক্যালে কাজ করে সেটা জিজ্ঞেস করছে 8 সাল পরে কাজ করে তো এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতনই আমাদের কি বলে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আছে একটা জিনিস যেটার মানে হইতেছে যে কিভাবে আসলে রিকোয়ারমেন্ট গুলোকে কালেক্ট করা যায় প্রসেস করা যায় লিখে রাখা যায় ঠিক আছে সেটাকে বলতেছি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যে একটা ইউজার বললো বলার পরে কালকে যে পোল্টে নিল তখন তার তো পিটাইয়ে লাভ নেই তাই না তো ইউজার সে টাকা দিবে তো তার জিনিসপত্র সবকিছু নোটেড থাকতে হবে তো এই জিনিসটাকে আমরা বলতেছি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যে তার কাছে কিভাবে রিকোয়ারমেন্টকে কালেক্ট করে আমরা লিখিত আকারে রেখে দিব যে এই জিনিসটা আমরা ইউজার থেকে এক্সপেক্ট করতেছি তো এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর আসলে অনেকগুলা ডকুমেন্টেশন হয় তো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বিআরডি বিআরডি মানে হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তো এইটা বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কেন আসলে আপনার বিজনেসের জন্য সফটওয়্যারটা প্রয়োজন একটা কোম্পানি একটা সফটওয়্যার বানাবে তার তো কোনো না কোনো পারপাসের জন্য দরকার আছে ঠিক আছে যেমন আমাদের এখানে
ক্লাসরুমের সংকট। ইউনিভার্সাল ম্যানেজমেন্ট চিন্তা করতেছে যে ক্লাসরুম সংকটের জন্য আমরা একটা সেন্ট্রাল সিস্টেম বানাবো যেটা সবার জন্য অটোমেটিক রুটিন বানাই দিবে। ঠিক আছে, তো ইউনিভার্সাল ম্যানেজমেন্ট কি করতেছে, একটা নিড ফিল করতেছে যে আমাদের একটা সিস্টেম প্রয়োজন। অন্যান্য ডিপার্টমেন্ট ম্যানুয়ালি করতেছে, দ্যাটস ওয়াই তাদের রুম বেশি লাগতেছে, অপটিমাইজেশন কম হইতেছে। তো তারা চাইতেছে এটাকে সিস্টেমেটিক্যালি একটা কিছু করতে যাতে অপটিমাইজ করা যায়। তো তাদের একটা নিড আছে, এটা কিন্তু তাদের বিজনেস নেই, তারা কিন্তু কোড বোর্ড কিছু বুঝে না। তারা ফিল করতেছে যে আমার এই জিনিসটা প্রয়োজন। তো এটাই হইতেছে আমাদের অডিয়েন্সটা কারা, অডিয়েন্সটা হচ্ছে ক্লায়েন্ট, স্টেক হোল্ডার আর ম্যানেজমেন্ট। যে স্টেক হোল্ডার যারা বা ম্যানেজমেন্ট যারা, তারা হচ্ছে আমাদের এইটা ফিল করে যে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। তো দেন হইতেছে তারা কি করবে, একটা কোম্পানিকে ডাক দিয়ে নিয়ে আসবে, আবিরকে ডাক দিয়ে নিয়ে আসবে, আবির একটা কোম্পানি আছে যে আমরা চাচ্ছি আপনাকে একটা সিস্টেম বানাই দিতে। ঠিক আছে, তো তারা এসে কি করবে, তারা এসে কথাবার্তা বলবে যে আপনার আসলে কি কি দরকার আছে বলে। তো আবির কিন্তু তাদের সাথে বাংলা ভাষায় কথা বলবে যে আপনার এই লাগবে সেই লাগবে, সে তার ভাষায় কথা বলবে। সে হইতেছে ফাংশন গুলো ডিক্লেয়ার করবে যে তাদের রুম এন্ট্রি দেওয়ার একটা প্যানেল লাগবে, রুটিন এন্ট্রি দেওয়ার একটা প্যানেল লাগবে, ঠিক আছে, টাইম স্লট গুলো এন্ট্রি দেওয়ার প্যানেল লাগবে, কোর্স গুলোকে এন্ট্রি দেওয়ার একটা প্যানেল লাগবে। এরকম সে কিন্তু ফাংশন চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে আমার এই ফাংশন গুলা আমার ক্লায়েন্টকে দিতে হবে, এই ফিচার গুলা তাদেরকে দিতে হবে। তো এটা হচ্ছে মেইনলি বিজনেস অ্যানালিস্টরা কাজ করে, যে যারা আসলে টিমটা আসছে, এই যারা বিজনেসম্যান যারা আছে তাদের সাথে কথা বলতে যারা আসছে টিম থেকে, তারা তারা কোনো মেইন ডেভেলপার না। ঠিক আছে, এরা হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর এরা হচ্ছে বিজনেস সেলস টিমের লোকজন যারা প্রথমে ধাপে আসছে, যে এইটা এটা আমি তাদেরকে ফাংশনালিটি দিতে চাইতেছি। তো দেন তারা যখন এটা ডিক্লেয়ার করলো যে আচ্ছা তার হচ্ছে এই ফিচার গুলো লাগবে, দেন হইতেছে আছে হইতেছে এসআরএস। তো এইটাকে বলতেছি এফআরডি। এফআরডি হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, যে কি কি ফাংশন দরকার আছে। আমরা যে ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো পড়ছিলাম, মনে আছে কিনা? তো এটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টের পার্ট, যে তাদের এই ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো প্রয়োজন, যে এই জিনিসগুলো তারা করতে চাচ্ছে। তো আমার বিজনেস রিকোয়ারমেন্ট থেকে ফাংশনাল রিকোয়ারমেন্টে কনভার্ট হয় প্রথমে, যে তার এই জিনিসটা প্রয়োজন, এইখান থেকে আমার এই ফিচার তাদেরকে দিতে হবে, এই প্যানেল গুলো তাদেরকে দিতে হবে। দেন এই ফাংশনাল রিকোয়ারমেন্ট তো আর একা একা কাজ করবে না, আমার একটা প্যানেল বানাইতে হবে। এটা তো ডেভেলপার কাজ করবে এগুলোর পিছনে, যে সে যে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আসলো, সেই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে ডেভেলপার বসে একটা ফর্ম বানাবে, টেবিল বানাবে, হোয়াটএভার যা যা কাজ করা দরকার করবে। তো সেই কাজগুলো আসলে কিভাবে করবে, সেগুলা হইতেছে এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটা আমরা এসআরএস নামে চিনি। তো এসআরএস হচ্ছে একটা কমপ্লিট ডকুমেন্ট, যে একটা সফটওয়্যারের কি কি থাকবে এটা দেখে বোঝা যাবে যে এই সফটওয়্যারের মধ্যে কি কি আছে। এটার মধ্যে ফাংশনাল জিনিসপত্র থাকবে, ডেটাবেজের জিনিসপত্র থাকবে, টেকনিক্যাল ওভারভিউ থাকবে, যে আপনারা যে ডাটাবেজ ডিজাইন করছেন অনেক সময় ইআরডি ডায়াগ্রাম আপনি শিখাই আপনাদের, ঠিক আছে ডেটাবেজের। তো এই সিস্টেমের ইআরডি কেমন হবে, সেগুলো আমাদের এসআরএস এর মধ্যে থাকবে। তো এরকম যে এই ডকুমেন্টের মধ্যে এই সিস্টেমটা, এই ডকুমেন্টটা পড়লে বুঝতে পারবো এই সিস্টেমটা কিভাবে চলতেছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে এসআরএস। তো মেইনলি আমরা এসআরএস নিয়ে কাজ করবো। এসআরএস এর মধ্যে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো চলে আসে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো আছে, মানে ওভারঅল যা যা প্রয়োজন হয় সাধারণত সবকিছুই এই এসআরএস ডকুমেন্টের মধ্যে চলে আসে। তো এই একজন ডেভেলপার কি করে, এই এসআরএস ডকুমেন্ট দিয়েই ডিজাইন করে, সফটওয়্যারটা তৈরি করে। একটা ডেটাবেসে কি কি টেবিল থাকবে, কি কি কলাম থাকবে, এই ডেভেলপার কি দেখে বুঝবে? সে তো আসলে ম্যানেজমেন্টের সাথে বসেনি, বসছে তো বিজনেস অ্যানালিস্ট। সে এই ডকুমেন্টটা দেখে বুঝবে যে আমার রুমের একটা নাম্বার আছে, এই রুমে একটা ফ্লোর আছে। এই ডকুমেন্ট গুলা, এই ভ্যালু গুলা কোথায় পাবে, সেই এসআরএস ডকুমেন্টে পাবে। এগুলো দেখে সে হচ্ছে টেবিল তৈরি করবে। বুঝে গেছে? তো ডেভেলপার কখনো ফিল্ডে আসে না, ফিল্ডে এসে সে এরকম কাজ করে না। ঠিক আছে, সেটা এই এসআরএস ডকুমেন্টের মাধ্যমে সে দেখে দেখে কোড করে। বুঝে গেছে? কারণ কোনো কনফিউশন এসআরএস নিয়ে? তো ধরেন যে এসআরএস হয়ে গেল, যে এসআরএস জান লিখে ফেলছি, আমার কোডও হয়ে গেছে, এসআরএস দেখে দেখে আমি কোড লিখে ফেলছি। এখন এই কোডের যে ডায়াগ্রাম গুলো আছে, আপনি একটা আর্কিটেকচার ডায়াগ্রাম আছে যে সার্ভিস লেয়ার থেকে এই লেয়ারে যায়, ডেটাবেস লেয়ারে যায়, এই লেয়ার থেকে কন্ট্রোলার লেয়ারে যায়। ঠিক আছে, ডাটাবেস একটা স্কিমা আছে, ডাটাবেসে কি কি টেবিলের নাম দিচ্ছেন, কিভাবে কানেক্টেড আছে সবকিছু, এই সবকিছু, বা এপিআই ডিজাইন আছে, যে এই এপিআই আমরা এক্সপোজ করতেছি, এই সবকিছুকে বলতেছে টেকনিক্যাল ডিজাইন ডকুমেন্ট। আপনার যখন রান হয়ে গেল, একটা সিস্টেম রান হয়ে গেছে, রান হওয়ার পরে যেসব ডকুমেন্ট আমার তৈরি করতে হয়, যেমন এপিআই ডিজাইন, আর্কিটেকচার, স্কিমা, টেকনিক্যাল স্ট্যাক কি ইউজ করছেন, আর্কিটেকচার কি কিভাবে ডিফাইন করছেন, এই যে পুরো জিনিসটাকে আমরা বলি টেকনিক্যাল ডিজাইন ডকুমেন্ট। এটা হচ্ছে সিস্টেম ডিজাইন হয়ে যাওয়ার পরে। বুঝে গেছে? তো বিআরডি, এফআরডি, এসআরএস, টিডিডি, এই
চার টাইপের ডকুমেন্ট সাধারণত হয়ে থাকে ইনফরমেশন সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে। বলেন। এসডিডি না টিডিডি। হ্যাঁ হ্যাঁ, এসডিডি না তো, টিডিডি, এসআরএস আর টিডিডি। এসডিডি পূর্ণ মিনিং কি? হইতে পারে, এক একজন এক এক নামে ডাকতে পারে, এখন কি নামে ডাকছে এটা বলতে পারতেছি না। হইতে পারে। তো হ্যাঁ, তো সবার প্রথমে বিআরডি আমার আসবে, বিজনেস ফিল করে আমার একটা ডকুমেন্ট, একটা সিস্টেম প্রয়োজন। দেন হচ্ছে আমি ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো ডিসাইড হবে যে এই ফাংশনালিটিস গুলো, এই ফিচার গুলো আমি ডিজাইন করতে যাচ্ছি, সেগুলোর উপর ডিপেন্ড করে একটা কমপ্লিট এসআরএস তৈরি হবে যে এই সফটওয়্যারটা আমরা ফাংশনালিটিস, এই নন ফাংশনালিটিস, এই সব ফিচার গুলো দিয়ে আমরা একটা সিস্টেম ডিজাইন করতে যাচ্ছি। দেন ডিজাইন হয়ে গেলে আমরা সিডিডি তৈরি করবো যে এটা রেখে ডিজাইন এরকম, আর্কিটেকচার এরকম, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এপিআই ডিজাইন প্রোভাইড করবো, মানে আর্কিটেক্টটা বা ডেভেলপার এটা প্রোভাইড করবে এপিআই ডিজাইনটা কি, কন্ট্রোলার কি কি আছে। আপনি তো একটা নাম ডিক্লেয়ার করছেন, মানে এই কোডটা যদি পরবর্তীতে ইউজ করতে হয় আমার তো কিছু ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে অন্য ডেভেলপার নিয়ে কাজ করতে গেলে, সেই সব জিনিসপত্র সব পিডিবির মধ্যে যায়। হুম, হ্যাঁ, ইউজার ম্যানুয়াল হইতে পারে, এপিআই ডকুমেন্ট হইতে পারে, এগুলা। বুঝে গেছে? এফআরডি একটা পার্ট হচ্ছে, এসআরএস এর একটা পার্ট হচ্ছে এফআরডি। ঠিক আছে, এসআরএস এর সব ডিটেইলস থাকে ইন ডিটেইলস, আর এফআরডি তে শুধুমাত্র ওই মানে ফাংশনালিটিস গুলো থাকে যে এটা এটা বিজনেসের এইটার জন্য প্রয়োজন। আর এসআরএস এর মধ্যে সবকিছু থাকবে, নন ফাংশনালিটিস যেগুলো ছিল সেগুলোও থাকবে। ঠিক আছে, আরো অন্য অন্য যা যা আছে ক্রাইটেরিয়া সবকিছুই থাকবে। ঠিক আছে, টাইম লাইন থাকবে, এক্সেট্রা এক্সেট্রা যা যা লাগে। রিপোর্টটা বানাইতেছে কি আর মানে এটা অডিয়েন্স দেখতেছে নিউজ করতেছে? এটা হচ্ছে আমাদের আপনাকে ইয়ে প্রোভাইড করবে, কি বলে, বিজনেস হোল্ডার যারা, স্টেক হোল্ডার যে যে তার দরকার সে প্রোভাইড করবে যে তার রিকোয়ারমেন্ট কি, এটা এটা তার প্রয়োজন। একটা ওয়ার্ক অর্ডার দিবে আপনাকে বা যেটাই দিক, সেটা হচ্ছে এই বিজনেস হোল্ডার প্রোভাইড করবে আপনাকে যে কাজটা আমি আপনাকে দিয়ে করাইতে চাচ্ছি। দেন আপনি ওটা দেখে এফআরডি তৈরি করবেন বা এসআরএস তৈরি করবেন। ঠিক আছে, মেইনলি এসআরএস আমরা তৈরি করবো আর কি, এসআরএস এর মধ্যে সবকিছু চলে আসবে। ঠিক আছে, আমাদের অ্যাসাইনমেন্টে যেগুলো ছিল ওগুলো তাহলে কোনটা বুঝতে ওইটাই আমরা এসআরএসই বানাচ্ছিলাম, বাট শুরু করছি আর কি, বানানো শুরু করে নিই আর কি। নাম এসআইএস না, এখন নাম এসআরএস হয় নাই, but যাচ্ছি আর কি দিকে আর কি। সো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোনো কনফিউশন আছে এই চারটা পার্ট নিয়ে? হ্যাঁ, এগুলো সব এসআরএস এর মধ্যে থাকবে। তো এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আসলে কেন প্রয়োজন, এটা আগেও আমরা দেখছি যে আমাদের এক কাজ বারবার করা লাগবে না। ইউজার থেকে যদি আমি কথা না শুনি তাহলে পর দেখা গেছে যে আমি একটা কোড করে ফেলছি, পরে এই বদলে বলতে ও আচ্ছা এটা তো এইভাবে না, আমি তো এইভাবে কাজ করি। ঠিক আছে, তো এই একই কাজ দেখা গেছে আপনাকে দুইবার করতে হইতেছে। ঠিক আছে, আপনি ধরেন উইকলি রিপোর্ট বানাইছেন কিন্তু তার দরকার ডেইলি রিপোর্ট, তো এরকম প্রবলেম তৈরি হতে পারে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো স্টেক হোল্ডার যারা আছে, অনেকজন স্টেক হোল্ডার থাকতে পারে, সবার সাথে নিয়ে বসতে হবে, সবার থেকে শুনতে হবে। ঠিক আছে, তো এই পুরো জিনিসটাকে প্ল্যান করার জন্য, এই সবকিছু অ্যালাইন করার জন্যই আমাদেরকে আসলে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনো সফটওয়্যারই তৈরি করা উচিত না। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? তো এখানে প্রসেস বলা আছে যে আসলে কিভাবে আসলে এক রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে হবে, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা। এটা আমরা লাস্ট স্লাইডেও দেখছিলাম একই জিনিস, যে ইলেকট্রন কি বলে, রিকোয়ারমেন্ট কালেকশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এই যে স্পেসিফিকেশন, এটা হচ্ছে আজকে আমাদের পার্ট, যে আমরা হচ্ছে এসআরএস টা কিভাবে বানাইতে হয় সেটাই আসলে আমরা দেখবো। দেন আমরা এসআরএস কে ভ্যালিডেট করবো, দেন এটাকে ফাইনালাইজ করে ফেলবো আর কি। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে দিস ইজ অ্যান ইন্টারেক্টিভ প্রসেস নট স্ট্রিক্টলি লিনিয়ার। সব সময় যে এইভাবেই ফলো করে যে ব্যাপারটা তা না। ঠিক আছে, এটা কেস বাই কেস এদিক সেদিক হইতে পারে। ওকে, ফাংশনাল রিকোয়ারমেন্ট, যখন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো আপনাদেরকে দিবে, তখন আপনাদেরকে স্পেসিফিক হইতে হবে যে এইটা আমার প্রয়োজন।
ভেগ কথাবার্তা বলা যাবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে সিস্টেম শ্যাল অ্যালাউ রুম বুকিং, সিস্টেম শ্যাল ডিটেক্ট টাইম কনফ্লিক্ট। ঠিক আছে, তো আপনাকে শুধু স্পেসিফিক বলতে হবে যে আমার সিস্টেমে কি কি করতে হবে, যে সিস্টেম শ্যাল জেনারেট ইনভয়েস অ্যাজ পিডিএফ, যে এই জিনিসগুলো আমাকে দিতে হবে। পিডিএফ আকারে দিবে নাকি সিএসভি আকারে দিবে নাকি এক্সেল আকারে দিবে, আমাকে স্পেসিফিক ভাবে ডিফাইন থাকতে হবে যে আমি এটা করব। ইউজার যদি বলেন পিডিএফ এবং সিএসভি দুইটাই লাগবে, আমাকে ঠিক সেভাবেই লিখতে হবে। আমি যে ডকুমেন্টে লিখবো সেই ডকুমেন্টে স্পেসিফিক ভাবে ওই জিনিসগুলা ওইভাবেই লিখতে হবে। এখানে শ্যাল লেখা হয়েছে, শুড লেখা হয়নি। শ্যাল আর শুড এটাই হচ্ছে আমার ফিচার। তার কোনো কনফিউশন? তো টু দি স্পেসিফিক আমাকে ফিচার গুলাকে নিতে হবে, যেটা এটা আমার সিস্টেমে থাকবে। তার কোনো কনফিউশন আছে? সো সিমিলারলি নন ফাংশনাল যেগুলো আছে একইভাবে কাজ করতেছে। যে ইউজার যদি আপনাকে বলে যে আমার সিস্টেমটাকে ফাস্ট করে দিতে হবে, ঠিক আছে, যে ফাস্ট যাতে লোড হয়, তো উনার ফাস্ট আর আমার ফাস্ট এক না হইতে পারে। উনার কাছে 5 সেকেন্ড, উনার নেট স্পিড স্লো, উনার কাছে 5 সেকেন্ড মানে ফাস্ট, ঠিক আছে, আমার কাছে 10 সেকেন্ড মানে ফাস্ট। এখন আপনি মনে করেন যে 10 সেকেন্ডের জন্য ফাস্ট বানাই দিলেন, উনি এসে বলতেছে যে আরে আমার তো 10 সেকেন্ড লাগতেছে, আমি তো এক্সপেক্ট করবো না। এটা হওয়া যাবে না। তো টু দি স্পেসিফিক হইতে হবে যে ইউজারকে, যে আমার 5 সেকেন্ডের মধ্যে এটা লোড হবে। মানে ভ্যালু যেগুলো আছে ব্রেক টাইম ইউজ করা যাবে না, পয়েন্ট দিয়ে ইউজ করতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ব্যবহার করতে হবে, যে আমার এইটা এতটুকুর মধ্যে লাগবে, আমার সিস্টেমটা 99.99% টাইম আপ থাকবে। আমাকে তার টার্গেট বলে দিতে হবে যে এই ভ্যালুটা স্পেসিফিক। ঠিক আছে, এর ভ্যালুর বাইরে গেলে পরে ইউজার আমাকে ধরতে পারে, কিন্তু ইউজার এর ভ্যালুর মধ্যে আমার কোড লিখতে হবে। তো মনে করেন যে আপনি ইউজারকে বললেন যে আমার এই রিপোর্টটা 5 সেকেন্ডের মধ্যে লোড হলো, কিন্তু দেখা গেল যে এই রিপোর্টটা জেনারেট করতে অনেক বড় টাইম লেগেছে, যেটার পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে তো আপনি তো পারবেন না, তাই না? তো আপনাকে সেই টাইমলাইনটা আগে থেকে ডিসাইড করতে হবে যে এই রিপোর্টটা বা এই ফাংশন লিস্টটা আমি এত সেকেন্ডের মধ্যে লোড করার জন্য আমি লিখে রাখলাম, এক্সটেনশনের ডকুমেন্ট রাখতে হবে। নাহলে করে ইউজার যদি পরে আপনাকে এসে গলা টিপে ধরে, আপনি কিন্তু চাইলে ওটা পাস করতে পারবেন না। কারণ আপনি যখন পাস করতে যাবেন, আপনাকে সিস্টেম বাড়াইতে হবে, আপনার সার্ভারের ক্যাপাসিটি বাড়াইতে হবে, সিপিইউ বাড়াইতে হবে, মেমোরি বাড়াইতে হবে, আপনার কস্ট বেড়ে যাবে। তাহলে কিন্তু আপনার এর থেকে লস হয়ে যাবে। তো এগুলা আগে থেকে স্পেসিফিক হইতে হবে যে আমি এই জিনিসটা চাচ্ছি। বুঝা গেছে? তো এখানে পারফরমেন্সের একটা লেখা আছে যে সার্চ রেজাল্ট আন্ডার 500 কনকারেন্ট ইউজারের জন্য লেস দেন 2 সেকেন্ডের মধ্যে লোড হয়ে আসবে। তো স্পেসিফিক ভাবে বলা আছে। তো এটা এরকম ভাবে বলা নেই যে আমার তাড়াতাড়ি করে লোড করে দিতে হবে, আমি ইন্টার দেবো সাথে সাথে চলে আসবে। ঠিক আছে, এরকম বলা নেই। যে 500 কনকারেন্ট ইউজার যদি হয়, সেই ক্ষেত্রে তুমি 2 সেকেন্ডের মধ্যেই এটা যাতে সর্বোচ্চ 2 সেকেন্ডের মধ্যে যাতে আমার সার্চ রেজাল্টটা আসে, এটা বলা আছে। রিলায়েবিলিটির ক্ষেত্রে বলা আছে যে সিস্টেমটা 99.9% মান্থলি হচ্ছে আমার আপ থাকবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে লেস দেন 1 আওয়ারের মধ্যে আমরা এটাকে রিকভার করে দিব। এখানে স্পেসিফিক টাইম বলা আছে যে কতটুকু সময় অ্যালাউ করা আছে। একটা সিস্টেম ডাউন হইতেই পারে, তো কতটুকু সময় আমি নিব আপ করার জন্য বা এটা ঠিক করার জন্য, সেটাও ডিফাইন থাকতে হবে। বুঝে গেছে? সিকিউরিটির ক্ষেত্রেও সেম, যে আমার সিকিউরিটি টপ মোস্ট দিতে হবে। ঠিক আছে, এরকম কথা বলা যাবে না। এই যে 2FA থাকতে হলে বলতে হবে যে ইনফোর্স 2FA ফর অ্যাডমিন অ্যাক্সেস, স্পেসিফিক ভাবে বলতে হবে যে অ্যাডমিনের জন্য আমার 2FA প্রয়োজন হবে। ঠিক আছে, কি কি সিকিউরিটি আমার প্রয়োজন আছে, কি কি সিকিউরিটি আমার, সিকিউরিটি তো শেষ নাই, অনেক রকমের সিকিউরিটি আছে। তো কতটুকু আমি ইমপ্লিমেন্ট করতেছি, কতটুকু সিকিউরিটি করতে যাচ্ছি, সেটাও ডিফাইন থাকতে হবে। এগুলো সব নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়বে। তো সবকিছু স্পেসিফিক হইতে হবে। তার কোনো কনফিউশন? কনকারেন্ট ইউজার বলতে কি একসাথে একসাথে মনে করেন সিস্টেমে 500 ইউজার একসাথে ইউজ করতেছে, তো সেক্ষেত্রে সিপিইউ তো বেশি খরচ দিতেছে, সেক্ষেত্রে আপনার প্রসেসর স্লো হবে। তো আপনার সিস্টেমটা ওইভাবে ডিজাইন করতে হবে যাতে লেস দেন 2 সেকেন্ডের মধ্যে ডেটাটা চলে আসে। সর্বোচ্চ কয়জন ইউজার একসাথে অ্যাক্সেস করতে পারবে এরকম কিছু রিকোয়ারমেন্ট বলা লাগবে? হ্যাঁ, বলতে পারেন। স্যার এগুলো আমরা এখন বলুন কেন? মানে আমরা তো আপনি জানি রিকোয়ারমেন্ট নিবেন না, তখন তার কাছ থেকে শুনবেন
সে কি এক্সপেক্ট করতেছে। রিকোয়ারমেন্ট নিয়ে ওই অনুযায়ী ওটা তো বুঝলাম সে একটা হ্যাঁ। রিকোয়ারমেন্ট বললো কিন্তু আমি তো চাই না আমি আসলে আপনার জানা দরকার নাই, এই অনুযায়ী আপনি তো তার কাছে বলবেন যে আপনার তো 500 বেশি আছে, আমি তো এই অনুযায়ী যেটা বানাই সিস্টেম বানাইছি, কারণ আপনার ইউজার বেশি হয়েছে, এটা তো আপনার বিষয় না। 500 বেশি যদি আসলো, তারপর সিস্টেম ডাউন হয়ে গেল, আপনার সিস্টেমে তো সমস্যা না, এটা হচ্ছে গিয়ে তার ইসের সমস্যা, বিজনেসের সমস্যা, সে আমাকে রিকোয়ারমেন্ট প্রপারলি দিতে পারে না। কিন্তু যদি 500 বেশি আসলো কিন্তু আপনার সিস্টেম কম আসবে, কিন্তু আপনার সিস্টেম ওটা তো পরের বিষয়, আমরা তো সিস্টেম বানাইতেছি না। হ্যাঁ, ওটা যখন ডেভেলপ করবেন তখন আপনি এটাকে টেস্ট করবেন, যে এই সিস্টেম, এটা তো টেস্ট করতে হবে, ঠিক আছে, এটা আমাদের লাস্টের ধাপ। তো টেস্ট করার সময় আমাদের লোড টেস্টার দিয়ে চেক করতে হবে যে এই মেথডে কল করলে পরে 500টা কল যদি একসাথে আসে সেটা কি 2 সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসে কিনা, এটা আপনাকে টেস্ট করতে হবে। বিভিন্ন টুল আছে, যে মিটার টুল আছে, ঠিক আছে, লোডার ডট আই অনলাইনে টুল আছে, ঠিক আছে, অনেক রকম টুল আছে যেগুলো দিয়ে আপনি টেস্ট করতে পারবেন। তো না, আপনার ঠিক করতে হবে, কোড অপটিমাইজ করতে হবে। এগুলো তো আগেই শেষ। হ্যাঁ, সিস্টেম প্রোফাইলিং, হ্যাঁ এগুলো মেনটেন করতে হবে তখন। সেটাই আমরা আজ বুঝতে পরে, না চাইলে আগে থেকে ওই যে আমরা তো বলছিলাম আনরিয়ালিস্টিক যেটা হইলে পরে আমরা বাদ দিয়ে দিব বলে। না না বললাম আমি আনরিয়ালিস্টিক চাইছি কিন্তু ওটা আমি বুঝি না তাও সেটা বলবো পারো না না, তাহলে কি লস করার উপায় নেই হ্যাঁ ওরা তো, হ্যাঁ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যারা তারা ওইভাবেই নিবে। সাধারণত ওই যে জেনেরিক ফরম্যাটে চলতে থাকে, কারণ আপনি একটা সিস্টেম বানাইছেন, আপনি তো জানেন এই সিস্টেম কতটুকু আপ স্কেল হবে ডাউন স্কেল হবে, ওই অনুযায়ী তারা সেল করে আসে, ঠিক আছে। আর নতুন সিস্টেম যদি জেনারেট করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। আচ্ছা, বিল্ট ইন একটা সিস্টেম হলে আপনি জানেন অলরেডি যে এই সিস্টেম কতটুকু সময় রান করবে, কতটুকু সেকেন্ডে লোড হবে। টুল আছে। তো যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে আমাদেরকে মেক ইট মেজারেবল, মেজার করার মতো থাকতে হবে, কারণ মেজার আমি যদি মেজার করতে না পারি তাহলে কিন্তু আমি বলতে পারবো না। তো মেক ইট মেজারেবল, যে কোনো টার্মই ইউজার যখন আমাকে বলবে আমরা সবকিছু মেজারেবল টার্মে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, ইউজার বলবে যে ভাই তাড়াতাড়ি ফাস্ট করে দেন, ঠিক আছে ভাই 2 সেকেন্ড আমরা ফাস্ট করে দিলে চলবো, ওকে ফাইন 2 সেকেন্ড লিখে ফেলবো, ঠিক আছে। তো এই যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এটা বিভিন্ন টেকনিক আছে। তো টেকনিক গুলো একবার আপনাদের দেখেছিলাম প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে। তো এই টেকনিক গুলা নিয়ে আসলে আলোচনা করবো আর কি। তো প্রথম যে টেকনিক সেটা হচ্ছে ইন্টারভিউ, ওয়ান টু ওয়ান ইন্টারভিউ, সবার সাথে ওয়ান টু ওয়ান বসতে হবে। এখন আমাদের এই যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে এমপ্লয়ি আছে 500 জন, আমি কি 500 জনের সাথে ওয়ান টু ওয়ান বসবো? তাহলে তো রিকোয়ারমেন্ট নিতে নিতেই শেষ হয়ে যাবে এক বছর, ঠিক আছে। তো আপনাকে চয়েস করতে হবে যে কার কার সাথে আমার ওয়ান টু ওয়ান বসা উচিত, ঠিক আছে। তো তাদের সাথে ওয়ান টু ওয়ান বসবে, বিভিন্ন ভাবে ফরম্যাটিং করে আপনাকে আসতে হবে আর কি। তো ওয়ান টু ওয়ান বসলে পরে আপনার অনেক ইনফরমেশন পাবেন, সে গল্প সল্প করবে আপনার সাথে, গল্প সল্প করে, আর এটা অনেক টাইম কনজিউমিং একটা বিষয়, একজনের সাথে গেলে সে 10 মিনিট আজের বেচালি পারবে, চা খাবেন নাস্তা খাবেন, ঠিক আছে। তো এটা টাইম কনজিউমিং একটা বিষয়, ঠিক আছে। তো ইউজার আবার ভুলভাল যেটা অনেক সময় বলে, সে তার পার্সপেক্টিভ থেকে যেটা বেটার সেটা আপনাকে খাওয়ানোর চেষ্টা করবে, যে এইটা করলে তার জন্য সুবিধা হবে, আপনাকে সেটা বুঝিয়ে দিবে, ঠিক আছে। তো এটাও আপনার কালেক্ট করতে হবে যে সে এই বুঝটা চাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনাকে একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আইনে দিবে। আপনি তার কথা মতো বানায় ফেললে পরে দেখা গেল যে আরেক ভদ্রলোক এটাতে প্রবলেম ফেস করতেছে, কিন্তু আপনি তো তার কথা শুনে বানায় ফেলছেন। আপনি 10 জনের মধ্যে 2 জনকে সিলেক্ট করছেন, 2 জনই এক পক্ষে, তাইলে পরে কিন্তু আপনি ধরা খেয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো সিস্টেমটা কিন্তু সবাই মিলে ব্যবহার করবে, তো এমন ভাবে সিস্টেম বানাইতে হবে যাতে সবাই এটাকে একসেপ্ট করে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আপনি যখন ইন্টারভিউ নিতে যাবেন তখন আমাদের যে স্টেপ গুলো আছে, যে আপনি প্রথমে ডিফাইন করবেন কার কার সাথে বসবেন, আপনি ওপেন এবং ক্লোজ কোয়েশ্চেন শুরু করবেন, সবাইকে কিছু ওপেন ক্লোজ অপশন দেবেন যেটা সবার জন্য সেম, কিছু ক্লোজ কোয়েশ্চেন দিবেন, তাকে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন যে আচ্ছা ভাই আপনার এই বিষয়টা বলেন, আপনার এই বিষয়টা বলেন, ঠিক আছে। তাদের থেকে শুনবেন, আপনাকে কোয়েশ্চেন করবেন হোয়াই, কেন কেন, হোয়াই ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনি কেন এটা করতেছেন, কিভাবে করতেছেন, ঠিক আছে, কি কারণে করতেছেন, ঠিক আছে। তো তাকে জিজ্ঞেস করবেন সবকিছু, আপনি ফাইন্ডিংস এর মধ্যে নিয়ে আসবেন। তো ওয়ান টু ওয়ান ইন্টারভিউ হইতেছে তার থেকে সকল বিষয় নিয়ে আসবেন, যে আমি সে কিভাবে কি করতেছে তার কাছ থেকে শোনা, যে সে এই কাজগুলা করতেছে, তো তার থেকে জানতে হবে।
সে কি করতেছে তার কাছ থেকে সেটা জানতে হবে। যেমন এখন রুটিন, আমি যদি রুটিনটাকে অটোমেট করতে চাই, আমাকে কোঅর্ডিনেটর গুলোর সাথে বসতে হবে। সিএসসি 5 জন কোঅর্ডিনেটর, আমরা সবথেকে সিনিয়র জনের কাছে বসবো, যে ভাই আপনি কিভাবে কাজ করেন, কি করেন, কি প্রবলেম আছে একটু বলেন দেখি। সে আমাদেরকে বলবে যে ভাই অনেক প্যারা হয়ে যেতেছে, লাইনে বসে দিচ্ছি, এটা সেটা, ঠিক আছে, রুট নাই, এক্সেট্রা এক্সেট্রা কথাবার্তা বলবে। তো তার থেকে আমাদের শুনতে হবে, তার পেইন গুলো জানতে হবে, যে সেই পেইন গুলা ফেস করতেছে। তো পেইন গুলো সলভ করলে পরে সে খুশি হয়ে যাবে। সো পেইন গুলো আইডেন্টিফাই করাটা আমাদের মেইন টার্গেট। সো ইন্টারভিউ থেকে আমরা পেইন আইডেন্টিফাই করবো, যে তার কষ্ট কোথায়। ঠিক আছে, তো মনের কষ্ট খুঁজে বের করাটা খুবই ইম্পর্টেন্ট। সো ইন্টারভিউ একটা টেকনিক। সেকেন্ড টেকনিক হইতেছে কোয়েশ্চেনারি, সার্ভে করা। তো আপনি যদি কিছু কোয়েশ্চেন সেট তৈরি করে ফেলতে পারেন, যে কোয়েশ্চেন সেট দিয়ে আপনি ইউজ কেস গুলো বের করতে পারতেছেন, সেই ক্ষেত্রে কি করতে পারেন, তাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারেন, যে এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেন, অনেক মাস্টার যদি হয় সেই ক্ষেত্রে কোয়েশ্চেন থেকে আপনি, এক একজন এক কথা বললো, তাদের থেকে আপনি কোয়েশ্চেন সেট থেকে অ্যান্সার গুলো খুঁজে বের করতে পারেন। তো এটা একটা টেকনিক। তারপর হইতেছে অবজার্ভ করা। তো অবজার্ভ মানে হইতেছে কোঅর্ডিনেটর পাশে যে বসে থাকা, যে আপনি কিভাবে কাজ করতেছেন করেন, আমি দেখবো। সারাদিন মনে করেন চাকরিতে বসে থাকে, ঠিক আছে, সে মনে করেন কিভাবে কন্ট্রোল সি দিতেছে, কিভাবে কন্ট্রোল বি দিতেছে, পুরো জিনিসটা আপনি নিজে নিজে দেখবেন যে সেই কষ্টগুলা করতেছে। তাইলে পরে আপনি আসলে বুঝতে পারবেন যে তার আসলে মেইন পেইন গুলা করছে, বলতেছে যেটা বলার থেকে দেখাটা বেশি ইম্প্যাক্টফুল হয়, আপনি বেশি ফিল করতে পারবেন। কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং, মানে আপনি সারাদিন যদি একজন বসে থাকেন তাহলে আপনার তার কাজকর্ম থাকলো না। ঠিক আছে, তো এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এটা হচ্ছে খুবই টাইম কনজিউমিং। তো এটা হচ্ছে ওয়াচ এক্সিকিউশন, সে কি কি করতেছে সবকিছু দেখা, যে এটা সে করতেছে। আরেকটা পার্ট আছে যে জেইডি ওয়ার্কশপ, জয়েন্ট একসাথে একটা ওয়ার্কশপ করা। মনে করেন যে আপনি তো একজন একজন করে বসছেন, এক একজন এক কথা বলছেন, কিন্তু যখন আপনি জয়েন্টলি বসবেন তখন কি হবে, সবাই সবার কথা বলার সুযোগ পাবে। সে এক কথা বললো, সে আরেক কথা বললো, দুজনে মিলে মারামারি করলো, একটা ডিসিশনে আসে আসবে আপনি স্যার। ঠিক আছে, কিন্তু যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু এক একজন এক এক কথা বলবে, আপনি কিন্তু সবার সাথে না বসলে পরে কিন্তু কনক্লুশনে আসতে পারবেন না। তো আপনি যদি ওয়ার্কশপে আছেন বা সবাইকে মিলে একসাথে নিয়ে বসেন, তাহলে কি হবে, সবাইকে মিলে বসলে পরে সে তার ফিডব্যাক দিল, আরেকজন একজনের ফিডব্যাক দিল, তো একটা কনক্লুশনে তারা তারা আসতে পারবে যে আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে না এইভাবে কাজ করি। ঠিক আছে, তো ওয়ার্কশপটাও আমাদের এটা ফাস্ট কাজ করে এবং এটা ভালো আউটপুট দেয়। ঠিক আছে, যে আপনি লাইভ একটা রিকোয়ারমেন্ট দিয়ে নিতে পারবেন, সবাই একটা সাথে সাথে এগ্রি হয়ে যাবে বা যে কেউ। কিন্তু যদি আপনি ইন্ডিভিজুয়ালি নেন, একবার তার পিছনে দৌড়াইতে হবে, আবার তার পিছনে দিয়ে দৌড়াইতে হবে, যে ভাই উনি এটা বলছে, আপনি কি এটা এগ্রি করেন, আবার ওনার কাছে দিয়ে বলতে ভাই এটা তো উনি বলছে। তো এটা ঝামেলা হবে আর কি, তার থেকে যদি আপনি একসাথে বসে পড়েন একটা ওয়ার্কশপে, সেটা ভালো আউটপুট প্রোভাইড করে। বুঝতে গেছে? তো এই ছিল হচ্ছে টেকনিক গুলা। তো এখানে যেটা বলা আছে যে যখন আপনি কালেক্ট করবেন তখন এই রিকোয়ারমেন্ট এবং যখন নিবেন আর কি, তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে হোয়াই আর উই বিল্ডিং দিস ফিচার। তো আপনাকে এই ফিচারটা বানানোর সময় আপনাকে একটা বিজনেস ই থেকে বলছিল, কি বলে, যে আমার এই প্রবলেমটা আমি সলভ করতে চাচ্ছি, সে 4-5টা প্রবলেম সলভ করার জন্য সফটওয়্যার বানাচ্ছে। কোন প্রবলেমটার জন্য আপনি কোন ফিচার দিতেছেন সেটাকে সুন্দরভাবে ম্যাপ করা থাকতে হবে, যে এই প্রবলেম, এই বিজনেস প্রবলেমের জন্য আমি এই ফাংশনালিটিসটা বা এই ফিচারটা ইন্ট্রোডিউস করতেছি। তো এই বিজনেস ফিচারের সাথে ফাংশনালিটি গুলা ম্যাপ যাতে থাকে, তাহলে পর্যন্ত আপনিও হারাই যাবেন যে এই কোন প্রবলেম সলভ করতে যে কোনটার সাথে ম্যাপ করতেছেন, সেটা কিন্তু হারাই যাবে। তো প্রত্যেকের সাথে প্রত্যেকটা ম্যাপ থাকতে হবে, যে যদি হিডেন কোনো কনস্ট্রেন্ট থাকে, আপনার কোনো রুলস এন্ড রেগুলেশন থাকে, পলিসি ভায়োলেশন থাকে, ঠিক আছে, তো এই সবকিছু কি কি ট্যাক্স ইউজ করবেন সবকিছু কিন্তু রেডি রাখতে হবে, যে এই জিনিসগুলো আপনার সবকিছু চেক করে আগে থেকেই ফিক্স করে নিতে হবে, যে এই জিনিসগুলো আমরা কনস্ট্রেন্ট হিসেবে ডিক্লেয়ার করতেছি। স্টেক হোল্ডার কনফ্লিক্ট, যেটা বললাম যে এক একজন এক একজনের সাথে কনফ্লিক্ট লাগতে পারে, সেগুলা আপনাদের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর সময় আপনাদেরকে সলভ করে ফেলতে হবে। কিন্তু একই সিস্টেম যদি দুজনকে দুই রকম কথা বলে, আপনি কিন্তু দুজনের কথা যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু সলভ হবে না। ওইটাকে সলভ করেই যেতে হবে, ওটাকে ফালায় রেখে যাওয়া যাবে না। তো অ্যাটলিস্ট আমাদেরকে দুইটা টপিকে দুই অ্যাটলিস্ট দুইটা ইতে যাইতে হয়, কি বলে, আমাদের তো অনেকগুলো টেকনিক দেখলাম, তো অ্যাটলিস্ট আমাদেরকে দুই টাইপের সিনারিওতে যাইতে হবে, আইদার 1-to-1 নিলাম প্লাস জয়েন্ট নিলাম,
ওয়ার্কশপ নিলাম অথবা ইন্টারভিউ নিলাম, তো অ্যাটলিস্ট 2-3টা মার্ক করে নিতে হবে, না হলে কি হবে, আপনি প্রপার ইন্টারভিউ হবে না, প্রপার কালেকশনটা হবে না। তো শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে গেলে এটা মাঝে মাঝে প্রবলেম সৃষ্টি করে। তো একসাথে মাল্টিপল টেকনিক ইউজ করতে হবে, বুঝে গেছে? এক এক সময় এক এক টেকনিক ইফেক্টিভ হইতে পারে, ঠিক আছে? তো এটা আপনাকে, হ্যাঁ, টাইম কনজিউমিং হবে, কোনোটা কোনোটা ভালো মানে তাড়াতাড়ি হবে। আপনি কি হোল্ডার গুলোকে ধরবেন, কোঅর্ডিনেটর 5 জন থেকে একজনকে ধরবেন, ঠিক আছে, কমে যাবে এভাবে আর কি। তো বা কোঅর্ডিনেটর সবাইকে বসলে পরে আপনি কোয়েশ্চেন দিয়ে দিবেন, আগে নিলেন, নেওয়ার পরে কোয়েশ্চেন দিয়ে দিলেন যে ভাই আপনার অ্যান্সার দেন, যা যা কোয়েশ্চেন আছে গুগল ফর্ম দিয়ে দিলেন, ঠিক আছে? তো এইভাবে আপনার ভ্যারিয়াস টেকনিক ইউজ করতে হবে, শুধুমাত্র স্পেসিফিক একটা টেকনিকের উপরে রিকোয়ারমেন্ট কালেক্ট করে বসাই ফেললে এটা রিস্কি হয়ে যাবে। তো আপনাকে মাল্টিপলটা ব্যবহার করতে হবে। তো এই যে এখানে একটা ক্লাসরুম কনফ্লিক্টের কথা বলা আছে, যে একটা ইউনিভার্সিটিতে যদি একটা ক্লাসরুম কনফ্লিক্ট হয়, সেই ক্ষেত্রে আপনার স্পেসিফিক হইতে হবে যে কি কি তারা চাচ্ছে, বিজনেস অবজেক্টিভটা কি, প্রবলেম স্টেটমেন্ট থেকে ক্লিয়ার হইতে হবে। তারপরে কি কি রিকোয়ারমেন্টস হবে, দা সিস্টেম শ্যাল, এটা হবে ওটা হবে, ঠিক আছে? তো ফোকাস অন পারফরমেন্স অর ইউজাবিলিটি, মেজারমেন্ট হিসেবে মেজার করে সেগুলো থেকে ডিফাইন করে নিতে হবে যে এই রিকোয়ারমেন্ট গুলো আমার ক্লায়েন্ট চাচ্ছে, ঠিক আছে? তারপরে হইতেছে আপনি এসআরএসটা তৈরি করবেন, ইন্টারভিউ নিবেন, যে কার সাথে কার, দেন হইতেছে আপনি যেটা পারবেন সেগুলোকে ক্লোজ দিবেন, যেটা পারবেন না সেগুলোকে লিখে দেন, যেগুলো পারবেন সেগুলো লিখে দিতে হবে। এই হচ্ছে আপনার